জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের তফসিল রবি বা সোমবার 10 ডিসেম্বরের মধ্যে ভোট প্রস্তুতি নিচ্ছে ছাত্র সংগঠনগুলো। নদীপথে আবারও ফিরছে স্টিমার পিএস মাসুদ। শুক্র শনিবার চলবে ঢাকা বরিশাল রুটে, বাকি 5 দিন প্রমোদ ভ্রমণ। কাল থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিন। আপাতত রাতে না থাকার অনুমোদনে ভ্রমণ পিপাসুদের আগ্রহে ভাটা। মাঝপথেই থমকে গেছে করতোয়া নদী রক্ষা প্রকল্প। খনন, ওয়াকওয়ে নির্মাণ সহ বাকি কাজ শেষ করতে দ্রুতই অর্থ ছাড়ের দাবি। এবং পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া চীন। ভয়ানক যুদ্ধে মোড় নেয় কিনা তা নিয়েই এখন শঙ্কা। স্বাগত এখন বাজারে, সঙ্গে আছি শরীফ রওশন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ জকসুর গঠনতন্ত্র চূড়ান্ত এবং নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আগামী রোববার বা সোমবারের মধ্যেই হবে তফসিল ঘোষণা, আর ডিসেম্বরের 10 তারিখের মধ্যে হবে ভোট গ্রহণ। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও ভোট দিতে মুখিয়ে রয়েছেন। এদিকে ছাত্র সংগঠনগুলো নিচ্ছে নিজেদের প্রস্তুতিও। ফরহাদ বিন নূরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 17,000-এর বেশি শিক্ষার্থীর সবচেয়ে বড় সংকট আবাসন। মাত্র 7.5 একরের ক্যাম্পাসে চলে সমস্ত প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রম। অন্যদিকে কেরানীগঞ্জের নতুন ক্যাম্পাসের কাজ কবে শেষ হবে তাও নিশ্চিত নয়। সব মিলিয়ে নানান সংকটে জবি শিক্ষার্থীরা। এমন অবস্থায় শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম শিক্ষার্থী সংসদ যেন প্রাণের দাবিতে রূপ নিয়েছে। এই অবস্থায় গেল বুধবার জকসুর গঠনতন্ত্র চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। একই দিনে 5 সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গঠনতন্ত্রে দেখা যায় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে মোট পদ 23টি। সভাপতি ও কোষাধ্যক্ষ বাদে বাকি 21 পদে হবে নির্বাচন। একই সাথে হল সংসদে মোট 15 পদের মধ্যে নির্বাচন হবে 13টিতে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চান জকসু শুধু নেতৃত্ব তৈরি না করে এটি বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে ভূমিকা রাখুক। জকসু কিন্তু আসলে কোনো দলের সংসদ না। জকসু হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 20,000 শিক্ষার্থীর সেরা প্ল্যাটফর্ম এবং প্রতিনিধিত্বশীল প্ল্যাটফর্ম। খাবারের মান নিয়ে প্রতিনিয়ত আমাদের এই জিনিসগুলো নিয়ে ভয়েস রেজ করতে হয়। এই জায়গাগুলোতে আসলে নারীদেরকে নিয়ে সবচেয়ে বেশি কাজ করা উচিত। নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে ছাত্র সংগঠনগুলো। তবে সম্পাদকীয় ও সদস্য পদ আরও বাড়ানোর দাবি ছাত্রদলের। ছাত্রশক্তি বলছে তাড়াহুড়ো নয়, ভোটের আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেভাবে ছাত্র সংসদগুলো হয়েছে সেরকম নীলক্ষেত মার্কা নির্বাচন জগন্নাথে যাতে না হয়, সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড ঠিক করে তারপরে নির্বাচনের আয়োজন করাটা আসলে আমি মনে করি যে যুক্তিসঙ্গত হবে। ইসলামী ছাত্র শিবির, আপ বাংলাদেশ এবং ছাত্র অধিকার পরিষদের নেতারা বলছেন কাল বিলম্ব না করে সুষ্ঠু নির্বাচন দিতে হবে। উৎসবমুখর পরিবেশে চান সবার অংশগ্রহণ। অন্যান্য ক্যাম্পাসগুলো যেভাবে ইনক্লুসিভ প্যানেল দিয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরও এই ধরনের একটা ইনক্লুসিভ প্যানেল উপহার দিবে এবং আমরা শতভাগ আশাবাদী শিক্ষার্থীদের কল্যাণের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে প্যানেল ঘোষণা করবে সেই প্যানেল সবার থেকে এগিয়ে থাকবে। যত দ্রুত সম্ভব এটা সুষ্ঠু সুন্দর নির্বাচন বা নিরপেক্ষভাবে আমাদের একটা নির্বাচন উপহার দিক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই জকসুকে নিয়ে ইতিমধ্যে তারা খুবই উৎফুল্ল। জকসুর প্রধান নির্বাচন কমিশনার জানান আগামী রবি বা সোমবার তফসিল ঘোষণা করা হবে। ডিসেম্বরের 10 তারিখের মধ্যে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করার কথাও জানান তিনি। আগামী রোববার অথবা সোমবারের মধ্যে আশা করি আমরা তফসিল ঘোষণা করে ফেলতে পারবো। ডিসেম্বর 10 তারিখ 11 তারিখ এর আগেই হতে হবে। এখন ডেটটা কিভাবে হবে সেটা আমি বলছি যে আমাদের স্টেক হোল্ডারদের সবার সঙ্গে কথা বলে সবার মতামত নিয়ে যে জায়গায় দাঁড়ায়। জগন্নাথ কলেজ থাকাকালে সবশেষ 1987 সালে শিক্ষার্থী সংসদ নির্বাচন হয়, কিন্তু বিশ্ববিদ্যালয় গঠনের পর কোনো নির্বাচন হওয়া তো দূরের কথা, এর কোনো গঠনতন্ত্রই ছিল না।
অবশেষে ৩৮ বছর পর যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তা জুলাই গণ অভ্যুত্থানেরই ফসল বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। পুরনো ইতিহাস আর ঐতিহ্য নিয়ে নদী পথে আবারও ফিরছে শতবর্ষীয় নৌযান স্টিমার পিএস মাসুদ। প্রাথমিক পর্যায়ে সপ্তাহে 2 দিন শুক্র এবং শনিবার ঢাকা বরিশাল রুটে চলবে এই নৌযানটি। বাকি 5 দিন প্রমোদ ভ্রমণের জন্য ভাড়ায় মিলবে বাহনটি। আর পর্যায়ক্রমে স্টিমারের সংখ্যা বাড়ানোর প্রতিশ্রুতি নৌ উপদেষ্টার। জলপথের ইতিহাস ফেরা নিয়ে বিস্তারিত দেখুন সানি মৃথার প্রতিবেদনে। নদীর তীরে নদীর জলে জীবনের সাড়া বেড়েছে। নদীতে দাঁড় বৈঠার জলযানের চেয়ে যন্ত্রযানের ভিড় বেড়েছে। তাই তো কমলা রঙের জলযানটি নদী থেকে কখন হারিয়ে গেল তা হয়তো জানতেও পারে না তীরবর্তী মানুষেরা, কিংবা বিরতি দিয়ে ফিরে আসাও চমকে দেয় না নৌপথের যাত্রী এবং কুলের মানুষদের। সেই কবে জলপথে ঢাকা থেকে খুলনা রুটে দ্রুতগামী জলযান নামিয়েছিল ফ্লোটিলা কোম্পানি। 20 থেকে 22 ঘন্টায় গন্তব্যে পৌঁছে যাওয়াই ছিল সে সময় বিস্ময়ের। গতি ও রঙের কারণে পরিচিতি পেয়েছিল কমলা রকেট নামে। সড়কপথের দাপট ও শতবর্ষের ক্লান্তিতে প্রায় অকার্যকর হয়ে পড়েছিল রকেট যানগুলো। এই প্যাডেল স্টিমারগুলো তৈরি হয়েছিল 1918 সালে। যে রকেটের কথা বলা হচ্ছে সেই পিএস মাহসুদ তৈরি হয়েছিল 1928 সালে। ক্লান্ত বা জরাজীর্ণ রকেটের জলে নামা বন্ধ হয়ে গেছিল, কিন্তু ঐতিহ্য ও পর্যটন বান্ধব জলযান হিসেবে 15 নভেম্বর আবারও প্যাডেলে সাঁতার কাটতে শুরু করবে পিএস মাহসুদ। আমার ঠিক পেছনে শতবর্ষী ঐতিহ্যবাহী এই বাহনটিতে ভ্রমণ করতে হলে পর্যটকদের প্রথমে সদরঘাটের বাদামতলির বিআইডব্লিউটিসির নৌঘাটে আসতে হবে। কোন শ্রেণীতে বসে ভ্রমণ করতে চান তার টিকিট সংগ্রহ করে ভেতরে প্রবেশ করতে পারবেন পর্যটকরা। আমরা দেখতে চাই এই নৌপথের বাহনটি আধুনিকায়নের ফলে কি কি সেবা যুক্ত হয়েছে আর কতজন যাত্রী ধারণের সক্ষমতা তৈরি আছে পিএস মাহসুদের। চলুন দেখে আসি। দোতলা বিশিষ্ট পিএস মাহসুদের নিচতলায় বেশ চওড়া পর্যটক বান্ধব ডেক। বিশাল প্যাডেলের সাথে পানির লড়াইটা এখানে বেশ উপভোগীয়। ডেকের উপরে প্রথম আর দ্বিতীয় শ্রেণীর কেবিন। এই 2 শ্রেণীর মধ্যে পার্থক্য কেবল শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। এর বাইরে দেশি, ভিনদেশি কিংবা শ্রেণীভেদে যাত্রীদের জন্য খাবারের ব্যবস্থা তো থাকছেই। স্টিমার পিএস মাহসুদের কাঠামো ও ঐতিহাসিক নকশা অক্ষুণ্ণ রেখে নতুন করে সাজানো হয়েছে। এতে খরচ হয়েছে প্রায় 70 লাখ টাকা। অনেক কিছু মডিফাই করা হয়েছে, সব কিছু মিলেই এখন মানে আগের চাইতে আরও পুরানটা ঐতিহ্য ধরে রেখে এখন এটা আরও নতুন করা হয়েছে আর কি। একটা লঞ্চ থেকে বা যে কোনো অন্য বাহন থেকে আমাদের এই স্টিমারটা অনেক আরামদায়ক এই কারণে যে আমাদের সমস্ত কেবিনগুলোতে এসি আছে এবং এসির পাশাপাশি 2 পাশে কেবিন, মাঝখানে একটা মিটিং করার মতন আমরা সেলুন বলে থাকি যে ওটা আছে। আমার ফরেনসিকের খাবার আলাদা, বাঙালি খাবার আলাদা, যাত্রীদের যারা 3য় শ্রেণীর তাদের খাবার আলাদা। তো সব মিলে মনে করেন যে ইংলিশদের জন্য এখানে ওই আলুর ফিশ ফ্রাই হয়, চিকেন ফ্রাই হয়। মূলত নদীপথকে পর্যটন হিসেবে আকর্ষণীয় করে তুলতে ফের স্টিমার চালুর সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিসি। সপ্তাহে প্রতি শুক্রবার ঢাকা থেকে বরিশাল আর শনিবার বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে বাণিজ্যিক যাত্রা করবে পিএস মাহসুদ। বাকি 5 দিন ঢাকার আশপাশে প্রমোদ ভ্রমণে স্টিমারটি ভাড়া নেওয়া যাবে। এটি পরিচালনার দায়িত্বে থাকবে বিদেশি কোম্পানি। আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানকে আমরা চার্টার দিতে চাচ্ছি, তাদের সাথে আমাদের আলোচনা চলছে। মূলত সপ্তাহে 5 দিন আমরা এটাকে পিওর পর্যটন হিসেবে দেখব, আর সপ্তাহে 2 দিন ঢাকা বরিশাল যাবেন এবং বরিশাল থেকে ঢাকা আসবেন। এইভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি।
প্রাথমিক পর্যায়ে একটি হলো চাহিদা বিবেচনায় এই সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছেন নৌ উপদেষ্টা। এরই মধ্যে আরও 3টি পুরনো স্টিমার অস্ট্রিচ, লেপচা ও পিএস টার্ন সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। এবং আরও 3টা আছে, একটা নষ্ট হয়ে গেছে, একটা কিন্তু করা যাবে বলে ওটাও তো সার্ভিসে চলে যাবে। আর এটা যদি দেখি যে ঠিকঠাক আছে তাহলে এরপরে আরেকটা আমরা অর্ডার করব। পদ্মা সেতু উদ্বোধনের পর 2022 সালের সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যায় ঐতিহ্যবাহী এই স্টিমার চলাচল। পুনরায় চালুর পরে স্টিমার চলাচল কতদিন সক্রিয় থাকে সেটি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সানিম মৃধা, এখন, ঢাকা। প্রাচীন সভ্যতার ইতিহাস করতোয়া নদীকে ঘিরে, অথচ দখল আর দূষণে দীর্ঘদিন ধরে প্রাণ হারিয়েছে এই নদীটি। মৃতপ্রায় করতোয়া সহ ইছামতি এবং গজারিয়াকে বাঁচাতে ৪৫ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। কিছু কাজ সম্পন্ন হলেও বাকি অংশের অর্থ বরাদ্দ এখনও ফাইলবন্দি, এতে বন্ধ রয়েছে এর কাজও। উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র বগুড়া প্রাচীন সভ্যতার এই নগরীতে রয়েছে নানা সংকট এবং সম্ভাবনাও। এসব চিহ্নিত করা গেলেও মিলছে না এর সমাধান। মাজেদুর রহমানের ৩ পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। করতোয়া নদীর তীরে গড়ে উঠেছিল প্রাচীন সভ্যতার নগরী পুণ্ডবর্ধন, যা আজকের বগুড়া। একসময়ের বণিকের জাহাজ আর মাঝে মাল্লার জারিগানে মুখর থাকত নদী পার। জেলেরা জাল ফেলে ধরত নানা প্রজাতির মাছ, কিন্তু বর্তমানে দখল, দূষণ আর ভরাটে করতোয়া হারিয়েছে তার জৌলুস। তবে বর্তমানে এই নদীকে আগের রূপে ফেরাতে প্রকল্প নিয়েছে সরকার। এরই মধ্যে নদীর কিছু অংশ খননসহ এসপি ব্রিজ থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত 730 মিটার এলাকায় স্লোপ প্রোটেকশন ও ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। ফলে দৃষ্টিনন্দন পরিবেশ উপভোগ করতে শুরু করেছেন শহরবাসী। এখন যে করতোয়ার পাশে দিয়ে যে সুন্দর একটা হয়েছে মানুষ চলাচলের জন্য, মানুষ বিকেলে সকালে এক্সারসাইজ করার জন্য, হাঁটার জন্য, এটা খুব সুন্দর হচ্ছে। যারা এটা করছে তারা সত্যিই প্রশংসার দাবিদার। আমরা এখন খুব ভালো আছি, সকাল সন্ধ্যায় আমরা হাঁটাহাঁটি করি। আগে তো এরকম জায়গা ছিল না, হাঁটা চলার খুব অসুবিধা হতো, এখন হাঁটা চলার খুব ভালো। এরকম করে বসার কোনো সিচুয়েশন আসছিল না। আর বৃষ্টি হলে এখানে বসে থেকে নদীর সুন্দর মনোরম পরিবেশ অনুভব করা যায়। 2 পার ধরে যে কাজ করার যে জায়গাটা আমরা যেটা বলতে ডিসি পার্ক বলা হচ্ছে, এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। নদীকে রক্ষার জন্য যেটুকু করেছে শুধু এইটুকু না, 2 পাশ দিয়েই শহরকে নির্ভর করে নদীর 2 পাশ দিয়ে যে পার্কটা গড়ে তোলা যায় মানুষকে হাঁটা চলাচলের জন্য, সেটা যেমন সৌন্দর্য বাড়বে। বগুড়াবাসীর যে আশা আকাঙ্ক্ষা, এই নদীকে খনন করে 2 পাশ দিয়ে ওয়াকওয়ে করে এবং সম্ভব হলে 2 পাশ দিয়ে রাস্তা নির্মাণ করে মানুষের চাহিদা যেন পূর্ণ করা হয়। আর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলছেন, প্রকল্পে 45 কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে, যার সুফল পেতে শুরু করেছেন স্থানীয়রা। তবে বরাদ্দের বাকি অর্থ না মেলায় বর্তমানে বন্ধ রয়েছে কাজ। ইতিমধ্যে এই প্রকল্পের সুফল এলাকাবাসী বা জনগণ পাচ্ছে। সে সাথে সুবিল এবং অটোখালও খনন করা হয়েছে সেই প্রকল্পের মধ্যে। এই প্রকল্পের ধারাবাহিকতায় আমরা বৃহত্তর একটা প্রকল্প হাতে নিয়েছি, যে প্রকল্পটা পুরো 123 কিলোমিটার খনন করা হবে গাইবান্ধা থেকে শেরপুর পর্যন্ত। এই প্রকল্পটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে মাটিডালি থেকে বনানী পুরোপুরি এলাকা দখল দূষণ মুক্ত হবে, সেই সাথে মানুষের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটবে। 1500 কোটি টাকার একটি বৃহৎ প্রকল্পের আওতায় করতোয়া, ইছামতি ও গজারিয়া নদীর 230 কিলোমিটার পুনঃখনন এবং শহরে 29 কিলোমিটার এলাকায় স্লোপ প্রোটেকশন ও ওয়াকওয়ে নির্মাণে পরিকল্পনা রয়েছে। মন্ত্রণালয়ে এখন সে বরাদ্দ অনুমোদনের অপেক্ষায়। মাত্র 700 মিটার ওয়াকওয়ে নির্মাণে পাল্টে গেছে করতোয়া নদীর দৃশ্যপট। বিগত 16 বছরে উন্নয়ন বৈষম্য এই বগুড়াবাসীর দাবি, অসম্পূর্ণ যে কাজটি রয়েছে সে কাজটি দ্রুতই সম্পন্ন করে করতোয়া নদীর প্রবাহ বৃদ্ধি এবং সৌন্দর্যমণ্ডিত কাজটি এগিয়ে নেওয়া হোক। বগুড়া থেকে মাজেদুর রহমান, এখন। 1 নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিন। তবে সেন্ট মার্টিনে আপাতত রাত্রি যাপনের অনুমোদন না থাকায় ভ্রমণ পিপাসুদের আগ্রহে
কিছুটা ভাটা পড়েছে। যাত্রী সংকটে জাহাজ মালিকরাও পড়েছেন বিপাকে। বাধ্য হয়েই নভেম্বরে জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। মন্তোষ বেদজ্ঞের প্রতিবেদন, ছবি তুলেছেন মোহাম্মদ রাসেল। বঙ্গোপসাগরের বুকে প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিন। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত 3 মাস নির্দিষ্ট শর্তে পর্যটকদের সেখানে যাওয়ার অনুমতি দিয়েছে সরকার। কিন্তু নভেম্বর মাসে শুধু দিনের বেলায় ঘুরে ফিরে আসার শর্ত থাকায় অনেক পর্যটকই ভ্রমণ পরিকল্পনা থেকে সরে যাচ্ছেন। পর্যটকদের দাবি, দিনে গিয়ে দিনে ফেরার নিয়মে এমন দূরত্ব পাড়ি দিয়ে ভ্রমণ করা সময় সাপেক্ষ ও ক্লান্তিকর। সেন্ট মার্টিন এমন একটা দ্বীপ যেখানে হচ্ছে আপনি গিয়ে টাইম স্পেন্ডের জন্য যাবেন, সো এই টাইমটা আসলে তারা আমাদের থেকে কেড়ে নিচ্ছে। এটা মোটেও অবশ্যই ভালো না। ওইখানে গিয়ে যদি আমরা পার্সোনালিটি স্পেন্ড করতে না পারি সময়, ওইখানে আমরা নিজেদের মতো থাকতে না পারি, সময় কাটাতে না পারি, যাবো আবার চলে আসবো, আবার রেজিস্ট্রেশন করতে হবে, ওইখানে সর্বোচ্চ 2-3 ঘন্টা সময় পাবো। এই 2-3 ঘন্টা সময় তো একটা মানুষের রেস্ট করতেই চলে যায়। এ অবস্থায় প্রস্তুতি নিয়েও জাহাজ মালিকেরা নভেম্বরে জাহাজ না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। তাই কক্সবাজার শহরের যে স্থান থেকে সেন্ট মার্টিনগামী জাহাজ ছাড়ার কথা, সেই নুনিয়ারচরা জেটি ঘাট প্রায় জনশূন্য। একটি টাকশিপ ছাড়া ঘাটে কোনো জাহাজ নেই জাহাজ যাত্রার কোনো নিরাপত্তা প্রস্তুতিও। নভেম্বরে দিনে গিয়ে দিনে আসার যে সিদ্ধান্তটা, এটা বলতে গেলে একটা তামাশা করছে পর্যটন শিল্পের সাথে যারা সংশ্লিষ্ট তাদের সাথে এবং ট্যুরিস্টদের সাথে। রাত যাপনের সুযোগ দিলেই তবেই সম্ভব, এটাই বাস্তবসম্মত। আমরা চালাইতে চাইলে তো পাবো না, ট্যুরিস্টরা তো যাবে না। সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী ডিসেম্বর ও জানুয়ারি এই 2 মাস রাতযাপনের অনুমতি থাকলেও ফেব্রুয়ারি থেকে আবার 9 মাসের জন্য পর্যটকদের যাতায়াত বন্ধ থাকবে। দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দেয়া হয়েছে 12টি কঠোর নির্দেশনা, যার মধ্যে রয়েছে প্লাস্টিক বহনে নিষেধাজ্ঞা, রাতে আলো বা শব্দ সৃষ্টি না করা এবং প্রবাল বা সামুদ্রিক প্রাণী সংগ্রহে সম্পূর্ণ নিষেধাজ্ঞা। নভেম্বর মাস পর্যটকরা দিনে গিয়ে জাহাজে দিনে ফিরে আসবে। জাহাজ ছাড়বে আমাদের পঞ্চগড় সদরের নুনিয়াছড়া যে BIWTA ঘাট আছে সেখান থেকে ছাড়বে। এখান থেকে এবার অনলাইনে টিকিট সংগ্রহ করতে হবে। আমরা সেখানে জাহাজ ঘাটে BIWTA ঘাটের ওখানেই টিকিট চেকিং বা এই ধরনের পদক্ষেপ নিয়েছি ওখানে, এবং আপনার সেন্ট মার্টিন দ্বীপেও সেখানে পর্যটকদের যাতায়াত নির্বিঘ্ন করে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। নভেম্বরে জাহাজ না চলায় আপাতত পর্যটন মৌসুমের শুরুটা ম্লান হতে যাচ্ছে সেন্ট মার্টিনে। তবে ডিসেম্বর থেকে পর্যটকরা গেলে আবারও 2 মাসের জন্য জমে উঠবে দেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপের পর্যটন ব্যবসা। মনতোষ বেদজ্ঞ, এখন কক্সবাজার। মেহেরপুরে কিছুটা কমেছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি ডজন ডিমের দাম কমেছে 10 থেকে 12 টাকা পর্যন্ত, ফলে কমেছে দাম। এই বিষয়ে বিস্তারিত জানাতে মেহেরপুর হোটেল বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। মুন্না, 1 ডজন মুরগি ডিম কত দামে বিক্রি হচ্ছে, আর বাজারগুলোতে হাঁসের ডিমের চাহিদা কেমন দেখছেন? সরবরাহ অনুযায়ী দামের পার্থক্যটা কেমন? রওশন, প্রথমে জানিয়ে রাখি, মেহেরপুরে চলতি সপ্তাহে কিন্তু ডিমের দাম নিম্নমুখী, অর্থাৎ গত সপ্তাহের চাইতে কিন্তু এই সপ্তাহে হাঁস এবং মুরগি 2টা ডিমই কিন্তু ডজনে কমেছে 10 থেকে 12 টাকা পর্যন্ত। আমি যদি আজকের কথা বলি, আজ মেহেরপুর বাজারে প্রতি ডজন মুরগির ডিম, যেটি ফার্মের ডিম, সেটি কিন্তু বিক্রি হচ্ছে 128 থেকে 130 টাকা করে, যেটি গত সপ্তাহেও কিন্তু 140, 42 বা 45 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে ডিমের সাইজ বুঝে। যেগুলো একটু বড় সাইজ সেগুলোর দাম একটু বেশি, তবে আজ কিন্তু সর্বোচ্চ বিক্রি হচ্ছে 130 টাকা। আবার যদি আমি হাঁসের ডিমের কথা বলি, হাঁসের ডিম কিন্তু মেহেরপুর বাজারে আজ বিক্রি হচ্ছে 170 টাকা ডজন, যেটি গত সপ্তাহেও ছিল 180 থেকে 85 টাকা, অর্থাৎ প্রায় 12 থেকে 15 টাকা কিন্তু প্রতি ডজন হাঁসের ডিম দাম কমেছে। তবে আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন বাজারে ডিমের সরবরাহ পর্যাপ্ত থাকায় কিন্তু দাম কিছুটা নিম্নমুখী। এভাবে থাকলে কিন্তু আগামী সপ্তাহের দিকে ডিমের দাম আরো কিছুটা কমতে পারে বলে তারা ধারণা করছে। তবে যারা ফার্মের মালিক, এমন কয়েকজনের সাথে আমি কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন পোল্ট্রি ফিড সহ
মুরগির খাবারের দাম কিন্তু অনেকটাই বেশি বা প্রতিনিয়ত বাড়ছে, সেক্ষেত্রে ডিমের দাম যদি আবার নিম্নমুখী হয় সেই ক্ষেত্রে যারা ফার্মের মালিক তারা কিন্তু এক ধরনের লোকসানের মধ্যে পড়ে যাবে। তবে তারা এখন বর্তমানে যে দামটি রয়েছে 130 টাকা, এটি যদি থাকে প্রতি ডজন, তাহলে তাদের কিন্তু কিছুটা লোকসান কম হবে বা আপনার কিছুটা লাভবানও থাকবে। তবে এর চাইতে বেশি কমে গেলে তারা কিন্তু এক ধরনের ক্ষতির মুখে পড়ে যাবে। আমি কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন মুরগির পাশাপাশি ডিমের দামও কিছুটা কম থাকায় তাদের মধ্যে এক ধরনের স্বস্তি বিরাজ করছে। তবে অন্যান্য চাল, আটা সহ ভোগ্য পণ্যের দাম যেভাবে বাড়ছে তাতে কিন্তু ক্রেতাদের জন্য এক ধরনের সংকট তৈরি হচ্ছে। তাই মুরগির ডিমের পাশাপাশি তারা দাবি জানিয়েছেন বাজার মনিটরিং এর মাধ্যমে অন্যান্য জিনিসপত্রের দাম, বিশেষ করে ভোজ্য তেল সহ অন্যান্য যে সমস্ত ডাল, চিনি, এগুলোর দাম যদি সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখা যায় তবে সেই ক্ষেত্রে ক্রেতারা কিন্তু এক ধরনের স্বস্তির মধ্যে থাকবে। রওশন, আমি আপনাকে আরেকটু বিষয় জানিয়ে রাখি, হাঁস এবং মুরগির ডিমের মধ্যে কিন্তু বিস্তার পার্থক্য রয়েছে। প্রতি ডজন হাঁস এবং মুরগির ডিমের মধ্যে কিন্তু প্রায় 30 টাকার ব্যবধান থাকলেও হাঁসের ডিমের চাহিদা কিন্তু ব্যাপক রয়েছে, পাশাপাশি ফার্মের মুরগির ডিমের চাহিদাও রয়েছে। তবে দেশি মুরগির সরবরাহ কম থাকায় দাম কিন্তু এখনো পর্যন্ত চড়া, অর্থাৎ প্রতি পিস দেশি মুরগির দাম কিন্তু বিক্রি হচ্ছে 14 থেকে 15 টাকা করে। রওশন, এই ছিল আমার কাছে মুরগির বাজারের সর্বশেষ পরিস্থিতি, মুরগি এবং ডিমের বাজারের সর্বশেষ পরিস্থিতি। রওশন। মেহেরপুরের ডিম বাজারের পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। জুলাই অভ্যুত্থানের পর নতুন নোট ছাপানো হলেও স্থানীয় ব্যাংক এবং বাজারে এখন পর্যন্ত আসেনি নতুন টাকা। এদিকে দীর্ঘদিন ধরে হাত বদল হওয়ায় বাড়ছে ব্যবহার অনুপযোগী টাকাও, বিশেষ করে 5, 10, 20 এবং 50 টাকার মানহীন ছেঁড়া ফাটা নোট নিয়ে চরম বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। নতুন নোট বাজারে আসতে দীর্ঘ সময় অতিবাহিত হলে অর্থনীতির গতি মন্তর হওয়ার শঙ্কা অনেকের। জাহিদুল ইসলাম সুমনের ছবিতে মাহবুব হোসেনের প্রতিবেদন। নাটোর শহরের নিচা বাজারের পোশাক ব্যবসায়ী রিফাত হুসাইন সনি। ব্যবসায়িক কাজে প্রতিদিন ছোট নোটের ব্যবহার করতে হয় তাকে, কিন্তু ব্যবহার অনুপযোগী 5, 10, 20 ও 50 টাকার নোট নিয়ে প্রতিনিয়ত পড়তে হয় বিপাকে। কারণ এসব মানহীন ছেঁড়া ফাটা নোট নিয়ে মাঝে মধ্যেই ক্রেতার সাথে ঘটছে বাকবিতণ্ডা। কিন্তু হালের যে টাকার অবস্থা, এই টাকা আমাদের ক্রেতাদের দেওয়া সম্ভব হচ্ছে না এবং ক্রেতারা নিচ্ছেও না। কিন্তু প্রতিটি ব্যাংক থেকে আমাদের এই টাকা আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের ক্রেতাদের এই টাকা দিতে বিলম্বনার শিকার হচ্ছে আমরা। দীর্ঘদিন একই নোট হাত বদল হওয়ায় বর্তমানে বাজারে প্রচলিত বেশিরভাগ নোট ছেঁড়া, ময়লা এবং পুরনো। এসব নোট বদলাতে গিয়ে অনেক ক্ষেত্রে অতিরিক্ত 50% মূল্য দিতে হচ্ছে। 10 টাকা, 20 টাকা, 5 টাকা এই নোটগুলো সবচেয়ে খারাপ। 50 টাকা আছে, তবে 50 টাকা কম। 10 টাকা, 20 টাকা এগুলো অনেক খারাপ, এগুলো কাস্টমারকে দেওয়াই যায় না। মানে দোকানদারি, খুচরা দোকানদারি করা অনেক সমস্যা। বাজারে যদি নতুন টাকা আবার নতুন করে ছাড়ে তাহলে এই অসন্তুষ্টিটা দূর হয়। এমন কিছু অচল টাকা আছে যেগুলো চালানো খুব অসম্ভব হয়ে পড়ে। আমরা যে পুরাতন টাকাগুলো মার্কেটে রয়েছে এগুলি খুবই খারাপ অবস্থা, এগুলো আমরা ব্যবহার অযোগ্য, যে কারণে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী প্রত্যেকেরই খুবই সমস্যা হচ্ছে এবং নিয়মিত কাস্টমারদের সাথে তর্ক বিতর্কে জড়াতে হচ্ছে এই খুচরা টাকা নিয়ে। অভ্যুত্থানের পর চলতি বছরের 1 জুন 20, 50 ও 1000 টাকার নতুন নোট বাজারে আসার ঘোষণা দেয় বাংলাদেশ ব্যাংক, কিন্তু সে ঘোষণার 5 মাস পেরিয়ে গেল, টাকা পৌঁছায়নি স্থানীয় ব্যাংকগুলোর শাখায়। সূত্রগুলো বলছে নাটোরে মোট সরকারি বেসরকারি 26টি ব্যাংক রয়েছে। দীর্ঘ সময় ধরে নতুন নোট বাজারে না আসায় অর্থনীতির গতি মন্থর হওয়ার পাশাপাশি প্রভাব পড়ছে ব্যবসা সহ সকল সেক্টরে। তবে ইদানিং বিভাগীয় শহরগুলোতে কিছু নতুন টাকা দেখা গেলেও প্রত্যন্ত অঞ্চলের শহরগুলোতে এই টাকার খুবই সংকট, যার কারণে কাটাছিঁড়া টাকার প্রচলন বাজারে বেড়েছে, যেটা কাটাছিঁড়া কিন্তু ব্যাংক গ্রহণ করছে না। মানুষের হাতে আছে যেটা আপনার ইকোনমিক যে সার্কুলেশন সেটাতে কোনো সহায়তা করছে না। সুতরাং ডেফিনেটলি এর ইফেক্ট অর্থনীতির উপর পড়বে। প্রতি বছর বাংলাদেশে নতুন টাকার চাহিদা থাকে প্রায় 150 কোটি পিস। সেখানে সর্বোচ্চ টাকশাল ছাপতে পারে 120 কোটি পিস। শুধু নতুন নোট ছাপানোই নয়, সঠিক বিতরণ এবং পুরনো নোট বাজার থেকে তুলে নেওয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মাহবুব হোসেন, এখন নাটোর। দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়
মহানন্দা নদীর তীরে শুরু হয়েছে আলোকচিত্র প্রদর্শনী। অপূর্ব পঞ্চগড় সিজন ২ নামে আলোকচিত্র প্রদর্শনী দেখতে এরই মধ্যে ভিড় করছেন সৌন্দর্যপ্রিয় নানা বয়সী মানুষ। ক্যামেরায় ধরা পড়া পঞ্চগড়ের প্রকৃতি, মানুষ, বন্যপ্রাণী আর বিশেষ করে কাঞ্চনজঙ্ঘার নয়নাভিরাম দৃশ্য স্থান পেয়েছে প্রতিটি ছবিতে। লুৎফর রহমানের প্রতিবেদন। মহানন্দার বুকে যখন জোয়ার ভাটার খেলা চলছে, ঠিক তখনই পারে জমছে রূপের আসর। এই রূপ হিমালয় কন্যা পঞ্চগড়ের। তেঁতুলিয়া ডাকবাংলা চত্বরে দ্বিতীয়বারের মতো আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। নাম দেওয়া হয়েছে অপরূপা পঞ্চগড় সিজন 2। তরুণ বন্যপ্রাণী আলোকচিত্রী ফিরোজাল ছাবা বছরের পর বছর পঞ্চগড়ের পথঘাট ঘুরে যে ছবি ক্যামেরাবন্দি করেছেন, তাই স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। প্রদর্শনীতে স্থান পাওয়া ২৮টি ছবিতে ফুটে উঠেছে পঞ্চগড়ের নদী, লোকজীবন, কৃষি, জীবিকা আর অপরূপ প্রকৃতি। স্থান পেয়েছে পঞ্চগড়ে খোলা আকাশে দৃশ্যমান কাঞ্চনজঙ্ঘা। বাদ যায়নি বন্যপ্রাণীরাও। কোনো কোনো ছবিতে ফুটে উঠেছে সমাজের চরম কিছু বাস্তবতা। সামনাসামনি এরকম একটা ফটোগ্রাফিক মেলার মতো হয়ে যে আমি একেবারে এত সুন্দর ছবি আসলে আমি দেখতে পাবো, এটা আমি আসলে এক্সপেক্ট করি নাই। ছবিগুলোর যে স্মুথনেস, তার যে লিনিয়ারিটি, যে কতটুকু পারসেপশনটা আমার কাছে মনে হয়েছে যে সে যদি ভিতর থেকে অনুভব না করতো তাহলে তো এই ছবিগুলো এইভাবে উঠে আসতো। আমার খুব ভালো লাগছে যে পুরা পঞ্চগড়কে আমি দেখতে পাইছি। আর আমি চাই যে এই ছবিগুলো ঢাকায় যাক, মানে যারা পঞ্চগড় তেঁতুলিয়া খুব একটা আসে না তারা এখানে আসুক। হালকা শীতের এই সময় তেঁতুলিয়ায় জমছে পর্যটন। বেরসিক আকাশের কারণে যাদের কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ হয় না, তাদের কাছে এই আলোকচিত্র প্রদর্শনী ভিন্ন মাত্রা যোগ করে। সেই সাথে এক টুকরো জমিতে পুরো পঞ্চগড়ের সৌন্দর্য উপভোগ করার সুযোগ হারাতে চান না প্রকৃতিপ্রেমীরা। আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমি আশা করি সবাই আসবেন। আমার অনেক ভালো লাগছে, এখানে প্রতিটা পঞ্চগড়ের বৈচিত্র্যগুলো ফুটে ধরেছে। ছবিগুলো দেখি মনে হচ্ছে যে আসলে অনেক সুন্দর আমাদের পঞ্চগড়টা। প্রতিটি ছবিতে রয়েছে এক একটি গল্প আর দুর্দান্ত সৌন্দর্য। কোনো কোনো ছবি তুলতে 7 থেকে 8 বছর অপেক্ষা করতে হয়েছে বলে দাবি তরুণ এই আলোকচিত্রীর। এই ছবিটা আমি তুলছি, এটা এক ধরনের মেসেজ দেয়, যে এই মেসেজটা ছবিতেই লুকায়িত আছে। লোক বৈচিত্র্য আছে, জীব বৈচিত্র্য আছে। এই জিনিসগুলোকে একটা আর্ট ফর্মে নিয়ে আসা, আমার আর্ট ফর্ম ফটোগ্রাফি, তো ফটোগ্রাফিতে নিয়ে আসাটাই ছিল আমার উদ্দেশ্য আর কি। আগামী 5 নভেম্বর শেষ হচ্ছে 10 দিনব্যাপী এই চিত্র প্রদর্শনীর। হিমালয় কন্যার লুকায়িত সৌন্দর্য তুলে ধরতে এমন আয়োজন সমৃদ্ধ করবে জেলার পর্যটন শিল্পকে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। শেরপুরের নালিতাবাড়ির 12মারি সাধুলিয়র ধর্মপল্লীতে শুরু হয়েছে দুদিনের ফাতেমা রানীর তীর্থ উৎসব। এই উৎসবে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে 50,000-এরও বেশি ক্যাথলিক খ্রিস্ট ভক্ত। এছাড়া এই উৎসব ঘিরে বসেছে বিভিন্ন পণ্যের মেলা। ব্যবসায়ীরা বলছেন, এবার শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রি হবে প্রায় 2.5 কোটি টাকার পণ্য। জাহিদুল খান সৌরভের প্রতিবেদন। শেরপুরে রোমান ক্যাথলিক খ্রিস্টানদের এই ধর্মপল্লীটি প্রতিষ্ঠিত হয় 1942 সালে। পর্তুগালের ফাতেমা নগরীর আদলে 42 একর জমি জুড়ে স্থাপন করা হয় এই তীর্থস্থানটি, যা 1998 সালে ঘোষণা করা হয় ফাতেমা রানীর তীর্থস্থান হিসেবে। সেই থেকে প্রতি বছর অক্টোবর মাসের শেষ বৃহস্পতিবার ও শুক্রবার একটি মূল সুরের ওপর ভিত্তি করে অনুষ্ঠিত হয়ে আসছে দুদিনব্যাপী ফাতেমা রানীর তীর্থ উৎসব। প্রতি বছরের মতো এবছরও দুদিনের তীর্থ উৎসবে যোগ দিতে ধর্মপল্লীতে এসেছেন বিভিন্ন বয়সী খ্রিস্টভক্তরা। এবছর পুনর্মিলন ও পাপ স্বীকারের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। হাজারো তীর্থযাত্রী নিজেদের পাপ থেকে মুক্তি পেতে মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিল নিয়ে উঁচু নিচু পাহাড়ি টিলার 2.5 কিলোমিটার পাহাড়ি পথ অতিক্রম করে। আমরা প্রতি বছরই এখানে আসি, আমাদের পরিবারের লোকজন সবাই মিলে মামার কাছে প্রার্থনা করতে। সবারই একটা মনোবাসনা থাকে, সপ্তাহে একটা আশা থাকে যে তার কাছে চাওয়ার জন্য। এখানে মা মারিয়ার কৃপায় আমরা অনেক কিছু পেয়েছি। This is my first time at the Baromari pilgrimage and it's an incredibly and beautiful experience. এদিকে তীর্থকে কেন্দ্র করে শতাধিক স্টলে নানা পণ্যের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। বেচাকেনা ভালো হয় খুশি ক্রেতা ও বিক্রেতারা। ফুল আনছি, অনেক কসমেটিক, খেলনা টেলনা নিয়ে আইছি, মোটামুটি অনেক ভালো বেচাকেনা হইতেছে। বিভিন্ন জিনিস আমাদের পছন্দ হয়, পছন্দ যেগুলো হয় সেগুলো আমরা কিনি।
এবারের তীর্থোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোপের প্রতিনিধি, বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত। তীর্থোৎসবটি ২৭ বছরের জুবিলি উৎসব হিসেবে পালন হওয়ায় এর গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে বলে জানান ধর্মীয় নেতারা। আর তীর্থ উৎসবকে ঘিরে নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিতে সচেষ্ট রয়েছে জেলা প্রশাসন ও পুলিশ। হিংসা, প্রতিহিংসা, স্বার্থপর বা মন্দতা এই কাজে জড়িত এই তাদের মন পরিবর্তনের জন্য, প্রার্থনা করার জন্য আমাদের কুমারী মারিয়া 3 ছেলে মেয়েকে বলেছিলেন যেন এইখানে গির্জাঘর নির্মাণ করা হয়, প্রার্থনা করা হয়, মানুষ যেন মন পরিবর্তন করে। আমাদের স্থানীয় এই ঝিনাইগাতির সংস্কৃতির একটা অংশ হয়ে গেছে। এখানে শুধুমাত্র খ্রিস্টান ধর্মাবলম্বী না, খ্রিস্টান অন্যান্য ধর্মাবলম্বী সবাই সহযোগিতা করে একসঙ্গে অংশগ্রহণ করে থাকে। এটি আমাদের বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির একটা অনন্য উদাহরণ। শেরপুরের ফাতেমা রানীর তীর্থস্থানটি পর্তুগালের ফাতেমা নগরীর অনুকরণে স্থাপিত হওয়ার পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে খ্রিস্ট তীর্থযাত্রীরা এখানে আসেন পাপ থেকে মুক্তির আশায়। এখন শেরপুর। এবার আন্তর্জাতিক। ইসরায়েলি হামলায় গাজায় যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পরেও 2 ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস। মরদেহ হস্তান্তর বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলও। স্থানীয় সময় বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, গাজায় রেড ক্রসের কাছে 2টি মরদেহ হস্তান্তর করেছে হামাস। তবে তা ইসরায়েলের জিম্মির মরদেহ কিনা তা শনাক্ত করতে পাঠানো হবে। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস 28 ইসরায়েলি জিম্মির মধ্যে 15টি মরদেহ হস্তান্তর করেছে। ধ্বংসস্তূপের কারণে বাকি মরদেহ উদ্ধারে সময় লাগছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। তবে ইসরায়েলের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে ধীর প্রক্রিয়ায় মরদেহ হস্তান্তর করছে হামাস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরুর নির্দেশ দেওয়ার পর যুক্তরাষ্ট্রকে এবার সতর্ক করল রাশিয়া এবং চীন। তবে প্রতিপক্ষের কারণেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে দাবি ট্রাম্পের। 33 বছর পর যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করলে তা পারমাণবিক যুদ্ধের দিকে মোড় নেয় কিনা তা নিয়ে এখন শঙ্কা তুঙ্গে। পারমাণবিক অস্ত্রে কে কতটা শক্তিশালী তা নিয়ে চলছে এখন চুলচেরা বিশ্লেষণ। তৌহিদুর রহমানের প্রতিবেদন। জুলাই 1945 নিউ মেক্সিকোর আলামোগোর্ডোতে 20 কিলোটন বোমার পরীক্ষা চালিয়ে পারমাণবিক যুগের সূচনা করে যুক্তরাষ্ট্র। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানকে আত্মসমর্পণে বাধ্য করতে ওই বছরই আগস্টে হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে সবকিছু তছনছ করে দেয় পেন্টাগন। এরপর ধ্বংসাত্মক অস্ত্রের শীর্ষে উঠে আসে পারমাণবিক বোমা। জাতিসংঘের তথ্য বলছে 1945 থেকে 1996 সাল পর্যন্ত 5 দশকে 2000-এর বেশি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে, যার মধ্যে সবশেষ 1992 সাল পর্যন্ত 1000-এর বেশি পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র, আর 7 শতাধিক পরীক্ষা চালিয়েছে সোভিয়েত ইউনিয়ন। এরপর তালিকায় যথাক্রমে রয়েছে ফ্রান্স, চীন ও ব্রিটেন। পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ চুক্তি সিটিবিটি হওয়ার পরও 10টি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। এর মধ্যে 1998 সালে পাল্লা দিয়ে 2টি করে 4টি পরীক্ষা চালিয়েছে ভারত, পাকিস্তান। আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও 2006 থেকে 2017 সালের মধ্যে 6টি পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এমনকি ইউক্রেনে যুদ্ধবন্ধ ইস্যুতে হাঙ্গেরিতে ট্রাম্প পুতিনের বৈঠক ভেস্তে যাওয়ার পর সম্প্রতি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়ে আগুনে ঘি ঢালে রাশিয়া। চীনও বাড়াচ্ছে পারমাণবিক অস্ত্র ভাণ্ডার। প্রতিপক্ষদের এসব কার্যকলাপেই 33 বছর পর পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরুর নির্দেশ দিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। We have more nuclear weapons than anybody. We don't do testing. We've halted it many years ago. But with others doing testing, I think it's appropriate that we do also. এমন পরিস্থিতিতে এই পথ থেকে সরে আসার আহ্বান জানিয়েছে চীন। আর রাশিয়া দাবি করছে সম্প্রতি তাদের চালানো পরীক্ষাটি পারমাণবিক শক্তিচালিত সুপার টর্পেডো এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ছিল, যাকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা হিসেবে দেখা হলে ভুল করা হবে বলেও সতর্ক করা হয়েছে। এমনকি চলতি মাসে পুতিনের দেয়া হুঁশিয়ারিও মনে করিয়ে দিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। Я хочу напомнить заявление президента Путина, которое неоднократно повторялось, что, конечно же, если кто-то отойдет от моратория. পারমাণবিক প্রতিযোগিতা বিশ্বকে নতুন করে ভয়াবহ যুদ্ধের দিকে নিয়ে যায় কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
এমন পরিস্থিতিতে বেশিরভাগ দেশের কাছেই পারমাণবিক অস্ত্র না থাকায় বিশ্বব্যাপী মানুষের জন্য বড় ধরনের হুমকি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। There are 9 countries that have these nuclear weapons, but overwhelmingly, and we're talking about almost 90%, are in the arsenals of Russia and the United States. These 2 countries are the ones that have by far the most nuclear weapons, and that has always been the case. So part of it is because of their experience with the Cold War. এই অবস্থায় এখন আলোচনায় ইরানও, কারণ পারমাণবিক অস্ত্র সক্ষমতার দিকে অগ্রগতির অভিযোগে গত জুন মাসে দেশটির গুরুত্বপূর্ণ 3টি পারমাণবিক স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। কিন্তু তেহরান বারবার দাবি করে আসছে যে পারমাণবিক অস্ত্র উৎপাদনে কোনো ইচ্ছে নেই তাদের। এবার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর তথ্যেও মিল পাওয়া গেছে। We do not see anything that would give rise to hypothesis of any substantive work going on there. সঠিক তথ্য গোপন রাখায় পারমাণবিক অস্ত্রের আসল সংখ্যা অজানা। তবে বিভিন্ন সংস্থার অনুসন্ধানী তথ্য বলছে বিশ্বে এই মুহূর্তে 12,000-এর বেশি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। এ তালিকায় যুক্তরাষ্ট্র শীর্ষে থাকার দাবি করলেও পরিসংখ্যান অনুযায়ী তালিকায় প্রথমে আছে রাশিয়ার নাম, দ্বিতীয় অবস্থানে যুক্তরাষ্ট্র এবং তৃতীয় চীন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শেষ করছি এখন বাজার, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের তফসিল রবি বা সোমবার। 10 ডিসেম্বরের মধ্যে ভোট, প্রস্তুতি নিচ্ছে ছাত্র সংগঠনগুলো। নদীপথে আবারও ফিরছে স্টিমার PS মাহসুদ। শুক্র শনিবার চলবে ঢাকা বরিশাল রুটে, বাকি 5 দিন প্রমোদ ভ্রমণ। কাল থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিন। আপাতত রাতে না থাকার অনুমোদনে ভ্রমণ পিপাসুদের আগ্রহে ভাটা। মাঝপথেই থমকে গেছে করতোয়া নদী রক্ষা প্রকল্প। খনন, ওয়াকওয়ে নির্মাণ সহ বাকি কাজ শেষ করতে দ্রুতই অর্থ ছাড়ের দাবি। এবং পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশে যুক্তরাষ্ট্রকে এবার সতর্ক করল রাশিয়া চীন। ভয়ানক যুদ্ধে মোড় নেয় কিনা তা নিয়েই শঙ্কা। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।